প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর আজকে আমরা কথা বলবো বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে, নতুন এক বাংলাদেশ নিয়ে। আপনারা জানেন যে কেন্দ্র থেকে প্রান্ত অর্থাৎ পুরো বাংলাদেশে এক ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে এবং এই পরিবর্তনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের সেবা নিচ্ছি আমরা, আমাদের কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আমরা কাজে লাগাচ্ছি। তো শুধু শহরে নয়, গ্রামেও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এই জন্য আমরা বলছি বা আমাদের আজকের অনুষ্ঠানের নাম দিয়েছি বদলে যাওয়া বাংলাদেশ। তো এই বদলে যাওয়ার কাজটি ত্বরান্বিত করছে সারা দেশে প্রতিষ্ঠিত 5,000-এর বেশি ডিজিটাল সেন্টারে যারা উদ্যোক্তা আছে, প্রায় 10,000-এর বেশি এই সংখ্যাটি। তারা কিভাবে এই বদলে যাওয়ার কাজটি ত্বরান্বিত করছে, কিভাবে বদলে দিচ্ছে, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকার কাছে দনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পারভেজ অনিককে। এবং আমার সাথে স্টুডিওতে আসতে পারেননি উনি, কিন্তু গ্রাম থেকে সংযুক্ত হয়েছেন ইফতেখার উদ্দিন। তিনি একজন আইটি পেশাজীবী, তিনি তার কথা বলবেন, মতামত দিবেন, আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে আপনার মতামত বা প্রশ্ন করতে পারেন, ফোন করতে পারেন 8189-217। আমি আবার বলছি 8189-217, এই নাম্বারে ফোন করে আপনি আপনার প্রশ্ন করতে পারেন বা মতামত জানাতে পারেন। তো আমরা শুরু করি আজকের আলোচনা। এবং পারভেজ অনিক, আমি আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি বলছিলাম যে পুরো বাংলাদেশে এক ধরনের একটা চেঞ্জ হয়েছে, যেটা হয়তো গত 5 বছরে, 6 বছরে, 7 বছরে আমরা দেখিনি। কিন্তু কেমন জানি একটা কি বলবো, যে গ্রামে থেকেও মানুষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, সেই সুফলটা ভোগ করতে পারছে। তো এই যে বদলে যাওয়া, তো এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনার মতো 10,000, 11,000 উদ্যোক্তা কাজ করছে। তো আপনি আসলে কিভাবে মানুষের উপকার করছেন বা কি কি কাজে লাগছেন? আমি আগেই বলে রাখতেছি যে এই বদলে যাওয়া বাংলাদেশের গল্পটাই আসলে বদলে দিচ্ছে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার, জননেত্রী শেখ হাসিনা। উনি চিন্তা করেছিল যে আসলে আগে আরবান মানুষগুলো এই প্রযুক্তি বা নাগরিকের যে বিশেষ সুবিধাগুলো সেটা পেত, কিন্তু গ্রামের মানুষগুলো আসলে সেবা পেত না। তখন উনি চিন্তা করলো, ওনার যে নির্বাচনী ইস্তিহার 2008 সনে যে ডিজিটাল বাংলাদেশ বা ভিশন 2021, সেখানে উনি যুক্ত করছে কিভাবে গ্রামীণ মানুষগুলোকে সম্পৃক্ত করা যায় মূল উন্নয়নের স্রোতধারাতে। সেই ক্ষেত্রে উনি এই জিনিসগুলো করছে যে যেখানে মানুষ শহর কেন্দ্রিক শুরু করে সেবাগুলো, উনি সেটা না করে উনি প্রত্যন্ত গ্রাম কেন্দ্রিক সেবাগুলো শুরু করছে। সেই ধারাবাহিকতায় প্রতিটা ইউনিয়নে তৈরি করেছে উনি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেটি তথ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, এখন কালের বিবর্তনে সেটা ইউনিয়ন ডিজিটাল সেন্টার। সেখানে কর্মসংস্থান করেছে একজন নারীর পাশাপাশি একজন পুরুষের পাশাপাশি একজন নারীর। এরা যখন 2010 সাল 11 সাল থেকে এই জিনিসগুলো শুরু করছে, তখন মানুষ প্রযুক্তির ব্যাপারে খুব আগ্রহ ছিল না। ডিজিটাল বাংলাদেশটা আসলে কেমন বা এটা আসলে কি হতে পারে, অনেকে মজাই করতেছিল যে এটা আসলে হতে পারে না। কিন্তু যখন মানুষ সেবা পাচ্ছে, মানুষের সময় বাঁচতেছে, যখন মানুষ যাচ্ছে যে এইখানে গেলেই তো আমার এই কাঙ্ক্ষিত সেবাটা পায়। যেমন একজন স্টুডেন্ট, সে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ঢাকায় চলে আসতে হতো, তাহলে সে ঢাকায় না এসে সে কী করতে হচ্ছে, তার গ্রামে বসে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে সে আবেদন করতে পারছে অ্যাডমিট কার্ড, একবার সে ঢাকায় এসে পরীক্ষা দিতে। তার যে সময়, টাইম এবং কস্ট সব কিছু চেঞ্জ হচ্ছে। এইভাবে একটার পর একটা গতানুগতিক কাজ দিয়ে যখন মানুষের সব কিছু, ধরেন আপনি একটা ফর্ম, চাকরির জন্য একটা আবেদন করতে হবে, আপনাকে জেলা শহরে কিংবা উপজেলা শহরে আসতে হচ্ছে না। আপনি সে আপনার ঘরের পাশে মনোরম পরিবেশে বসে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আপনি এই ধরনের সেবাগুলো নিতে পারেন। এইসব সেবাগুলোর ফলে মানুষের যেটা হয়েছে কি, মানুষের জীবন মানের পরিবর্তন হয়েছে। মানুষ এখন স্বপ্ন দেখে যে আসলে আমি গ্রামে থাকলে কিছু, আমি ঢাকায় আছি, আমি গ্রামে থাকলে সারা বিশ্বের যে কোনো বিষয়ের সাথে আমি যুক্ত। হ্যাঁ, তা আমি একটু বলে রাখি আপনাকে, অনেক সময় আমরা দেখতাম যে গ্রামের অনেক ক্ষেত্রে মহিলাদের যারা শহরে যেতে হতো, এটা অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার ছিল, বিভিন্ন দিক দিয়ে এটা ঝক্কি ঝামেলার ব্যাপার ছিল। তো এই সেন্টারগুলো হওয়ার ফলে কি মেয়েদের জন্য খুব একটা বড় ধরনের উপকার হয়েছে কিনা? ডেফিনেটলি অনেক বড় ধরনের উপকার হয়েছে। এটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী করেছিল। উনি যখন একজন পুরুষ উদ্যোক্তার পাশাপাশি কিন্তু উনি একজন নারী উদ্যোক্তা, যেমন নারীরা নারীদের সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে, মতামত প্রকাশ করতে পারে, এবং আইনি সহায়তা শুরু করে যে নারীদের, আমাদের জানি সামাজিক অনেক আছে, নারী নির্যাতন আছে, নারীরা কিছু করতে চায়,
ভালো অপরচুনিটি পাই না, কোথায় গেলে কি করা যেতে পারে, এই জিনিসগুলো একজন নারীর সাথে সে খুব স্বচ্ছন্দে কথা বলতে পারে যে হ্যাঁ আপা আমি কি এবং সে করতে, হয়তো নিশ্চয়ই তার পরিচিত কেউ একজন। রাইট, সে যেটা করতে পারে ধরেন হচ্ছে তার খুব ইচ্ছা হচ্ছে যে সে হচ্ছে ই কমার্স করবে, তার মাথার মধ্যে খুব ভালো আইডিয়া আছে, সে নকশি খাতা বানাবে বা ভালো কোনো ইনোভেটিভ কিছু করবে, সে এটা কিভাবে সেল করবে, কোথায় গিয়ে সেল করবে বা কোথায় গিয়ে সে মার্কেট তৈরি করবে, সে এই জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে এসে সে একটা ফেসবুক খুলতে পারলো, কিভাবে সেখানে প্রোডাক্টের আপডেট দিবে, কিভাবে কি করবে, এসব জিনিসগুলো শিখে কিন্তু গ্রামের নারীরা এখন স্বাবলম্বী হচ্ছে। এখন আচ্ছা। এই আমাদের এই ডিজিটাল সেন্টারগুলো শুধু যে হচ্ছে নাগরিকদেরকে সেবা দেয় তা না, নাগরিকদের সেবার পাশাপাশি তাদেরকে দক্ষ মানব সম্পদ তৈরি করার হ্যাঁ, জন্য, আমি ওই জায়গায় আসব যে দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তা আমি স্কাইপিতে আমাদের সাথে যুক্ত আছেন ইফতেখার উদ্দিন, তিনিও দনিয়া ইউনিয়নের, তিনি আইটি পেশাজীবী ট্রেনার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আসলে কি ধরনের কাজ করছেন বা আপনি কি কাজের সাথে যুক্ত আছেন? আমি আসলে ২০১০ সাল থেকে ফ্রিল্যান্সিং পেশার সঙ্গে জড়িত। আর এখানে হচ্ছে আমি প্রধানত হচ্ছে গিয়ে একজন ওয়েব ডেভেলপার, হুম, হুম। ডিজাইনার। আর পাশাপাশি হচ্ছে আমি টুকিটাকি সফটওয়্যারের কাজও করি। আমি নিজেকে প্রফেশনাল বলব না সফটওয়্যারের কাজে। আচ্ছা, কিন্তু আমি আ এই পর্যায়ে কাজ করছি আচ্ছা। এবং তো এ ২০১০ সাল থেকে এই পর্যন্ত। জি। আপনি কি প্রথম থেকেই গ্রামে বসে কাজ করছেন নাকি শুরুতে বা কোনো একটা পর্যায়ে গিয়ে আপনি গ্রামে গিয়েছেন, শহরে ছিলেন? আ না, আমি শুরু থেকে শহরে বসে কাজ করার সুযোগ পাইনি। আচ্ছা, আমাকে শুরুটা করতে হয়েছে গ্রামে বসেই। ২০১০ এ শুরুটার যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আ আ গ্রামে বসে এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করাটা অনেক টাফ ছিল। তারপরেও হচ্ছে যারা করছিলেন তাদের সহায়তা বা বিভিন্ন আ যোগাযোগ করে বিভিন্ন জায়গায় যেখান থেকে আমি টুকিটাকি প্রশিক্ষণ নিতে পেরেছি, জি। তখন থেকেই আমার কাজ শুরু। আচ্ছা, কিন্তু আপনাকে সেই আপনাকে যদি সময় আমি আরেকটি প্রশ্ন করি যে জি। গত ১০ বছরে বা আরো কম সময়ে ৭ বছরে আপনি তো ২০১০ সাল থেকে কাজ করছেন। এই যে বাংলাদেশ বদলে যাচ্ছে, আমি এই জন্য বলছি যে আসলে গ্রাম না বদলালে বাংলাদেশ বদলাবে না। আমরা শহর আরো অনেক আগে বদলেছে, আরো এগিয়ে যাবে, কিন্তু গ্রামকে ফেলে রেখে তো আসলে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। সত্যিকার অর্থে অবশ্যই। পরিবর্তন ঘটতে পারে না। তো আপনার দৃষ্টিতে এই পরিবর্তনটা, এই বদলে যাওয়াটা কেমন? কোন জায়গাগুলোতে আপনি পরিবর্তনটা লক্ষ্য করছেন? যদি আমি আমার নিজের কাজের ক্ষেত্র বিচার করি, জি, তাহলে সবচেয়ে বড় পরিবর্তন বলবো হচ্ছে যোগাযোগ। তথ্য প্রযুক্তি যেটা, সেক্ষেত্রে। কারণ এর চাইতে বড় মানে পরিবর্তন আমি বা এত উন্নয়ন আমি অন্য কোন সেক্টরে আমার প্রয়োজনের খাতিরে আমি এই সেক্টরেই বেশিটাই দেখছি। ২০১০ এ যদি বলি আমি, আমার ইন্টারনেট স্পিড, আমার ব্যান্ডউইথ থেকে শুরু করে ইন্টারনেটের খরচ হুম, এবং হুম। কাজের ব্যাপ্তি, আমি এগুলো সবগুলো বিচার করে দেখা যাবে যে আমার সম্ভাবনা ছিল খুবই কম। সেই মুহূর্তে হয়তোবা আমি এতটা বড়সড় ভাবে চিন্তা করতে পারতাম না, বা এখন যেভাবে আমি যেকোনো ধরনের কাজ, ধরুন আমি একটা কাস্টমার সার্ভিস রিমোটলি প্রোভাইড করতে চাচ্ছি বাইরের জি। কোনো ক্লায়েন্টকে। সেক্ষেত্রে হচ্ছে আমার ভালো একটা ব্যান্ডউইথ থাকা দরকার। যেখানে হচ্ছে গিয়ে কাস্টমার অন্য পাশ থেকে আমার কথা একদম স্পষ্টভাবে শুনবে। যেমন Skype কনভারসেশন এখন আমি করছি। এটা কিন্তু ১০ বছর এটা আগে এটা এতটা কোনোভাবেই সম্ভব ছিল না। জি, আমি এই বিষয়টি হচ্ছিল না। বলতে চাচ্ছিলাম যে আপনি সেই গ্রামে বসে এখানে কানেক্টেড হয়েছেন। এটা অত সহজ কথা ছিল না। আমি আবারও আসবো। আমি আপনাকে একটা প্রশ্ন করে বিরতিতে যাব। প্রশ্নটা হচ্ছে যে এমন ২-১ টা সার্ভিসের কথা, তথ্য প্রযুক্তি কেন্দ্রিক সেবা, যেটা আসলে খুব বড় ধরনের একটা প্রভাব ফেলেছে বা বড় ধরনের কি বলবো, মানুষের জীবন বদলে দেওয়ার মতো অবস্থা, যদি বলেন? আমি যদি এটা বলি তাহলে আপনি চিনবেন পৃথিবীতে মানুষ বা বাংলাদেশের মানুষগুলোর হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ল্যান্ড নিয়ে, তারা জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে হয় এই ডিসি অফিসের গোড়ায় দৌড়াতে দৌড়াতে মানুষের পায়ের জুতো এক প্রকার ক্ষয়ে যায়, তারা কিন্তু পর্চা পায় না। এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে এখন প্রতিটা মানে ডিসি অফিসের যে পর্চা সেটি কিন্তু ই পর্চা হিসাবে রূপান্তরিত হয়েছে। ওইটা ইউনিয়নে বসে পাওয়া যায়। সেটাই সেই ইউনিয়নে বসে আবেদন করতে পারে এবং ইউনিয়নে গিয়ে সে গ্রহণ করতে পারে। এটার পাশাপাশি আপনি হয়তো জেনে অবাক হবেন যে মানুষ আগে টাকা রাখতো ব্যাংকে, টাঙ্কে, এখন তারা বাঁশের টাঙ্কে খুঁটির মধ্যে এখন তাদের টাঙ্কে রাখা হয় না। সরকার যেটা করছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকগুলোকে এজেন্ট ব্যাংকিং এ রূপান্তরিত জি, করেছে। আমি এজেন্ট ব্যাংকিং নিয়ে আমার অনেক কিছু জানার আছে। ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসার পর আপনার কাছে আমি আবার আসব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও অনিককে এবং ইফতেখারকে নিয়ে আসবো আপনাদের মাঝে। আপনারা আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত।
প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমরা কথা বলছি আমাদের এই প্রজন্মের দুজন তরুণ উদ্যোক্তা পারভেজ অনিক এবং আমার সাথে স্কাইপিতে যুক্ত আছেন ইফতেখার মাহমুদ, ইফতেখার উদ্দিন। আমরা কথা বলছিলাম বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে, কীভাবে তথ্য প্রযুক্তি পুরো বাংলাদেশে এক ধরনের পরিবর্তনের ছোঁয়া লাগিয়েছে। সেই কথার ধারাবাহিকতায় আমরা অনেককে প্রশ্ন করেছিলাম যে এজেন্ট ব্যাংকিংয়ের বিষয়ে অনেক বলছিল যে এজেন্ট ব্যাংকিং কীভাবে মানুষের জীবনকে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। তা আপনি যদি আমি আপনার উত্তর দেওয়ার আগে আরও ছোট্ট করে দুটো বিষয় যুক্ত করি, সেটা হচ্ছে এজেন্ট ব্যাংকিংয়ের সাথে মোবাইল ব্যাংকিংয়ের তফাৎটা কী এবং এটা কিভাবে মানুষের কাজে লাগছে বা জাতীয় অর্থনীতিতে কিভাবে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজেন্ট ব্যাংকিং আর মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এজেন্ট ব্যাংকিংয়ে হচ্ছে আপনি সকল ধরনের ব্যাংকিং সুবিধা পাবেন, যেটা হয়তো মোবাইল ব্যাংকিংয়ে পাবেন না। মোবাইল ব্যাংক হয়তো আপনি কিছু ট্রানজ্যাকশন করতে পারবেন, রিসার্চ করতে পারবেন, আপনি ছোটোখাটো কিছু সুবিধা পাবেন। এজেন্ট ব্যাংকিংটা হচ্ছে একেবারে টোটাল একটা ব্যাংকিং, ধরে নিতে পারেন একটা ব্যাংকের মিনি ব্রাঞ্চ হচ্ছে এজেন্ট ব্যাংকিং, যেখানে হচ্ছে গ্রামের মানুষ বয়স্ক ভাতা, ইউটিলিটি বিল, তার যে টাকা সঞ্চয় জমা করা, ক্ষুদ্র ঋণ নেওয়া, সব কিছুই মানুষ এখন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমি করতে যদি পারে। ডিপিএস করতে চাই, এফডিআর করতে চাই, করতে পারবো? একেবারে সবকিছু আপনি চাইলে লোনও নিতে পারেন, আপনি চাইলে যেই কোনো রকম কিছু করতে পারেন। ফলে যেটা হয় কি, মানুষ আগে হতো কি কিছু প্রতারক সমিতি টমিতি এগুলো হতো কি গ্রামের সহজ সরল মানুষকে ঠকাতো, নানান ধরনের একটা পলিসি বিজনেস তৈরি করে। এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন এটুআই কি করেছে যে সারা দেশের যে ইউনিয়ন পরিষদগুলো ডিজিটাল সেন্টারগুলো আছে সেখানে এই এজেন্ট ব্যাংকিং সেবাটা পৌঁছে দিয়েছে বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলোর সাথে চুক্তির মাধ্যমে। ফলে যেটা হচ্ছে মানুষ এখন আর ওই প্রতারকদের কাছে না গিয়ে সরাসরি ব্যাংকের সাথে ব্যাংকিং করতে পারছে। এর ফলে যেটা হচ্ছে কি আমাদের যে মানুষের গ্রামের যে অর্থনীতি সেটার যেমন পরিবর্তন হচ্ছে, সাথে সাথে জাতীয় অর্থনীতিতে এই গ্রামের মানুষের অর্থনীতিটা বিশেষ ভূমিকা পালন করছে। টাকাটা একটা জায়গায় পড়ে থাকতো, আগে হয়তো পড়ে থাকতো, মানুষ অলস পড়ে থাকতো বা হয়তো অন্য কোনো খারাপ কাজে ব্যবহার হতে পারতো, হয়তো কিছু চক্র হয়তো সহজ সরল মানুষকে ভুলিয়ে নিয়ে যেতে পারতো, বা একটা সমিতির নামে, এটা মাল্টিপারপাস নামে, যেগুলোর হয়তো বৈধতা ছিল না। কিন্তু মানুষ যখন আমি একটা ব্যাংকের সাথে ব্যাংকিং করছি, ব্যাংকের সাথে ব্যাংকিং সুবিধাগুলো পাচ্ছি, ফলে কি হচ্ছে মানুষের যে জীবন মানের উন্নতি হয়েছে, মানুষের যে সুবিধা সেটা বোঝা যাচ্ছে, সুবিধা হচ্ছে। এবং ফলে গ্রাম আর শহরের কিন্তু বৈষম্যটা এখন আর নাই। আপনি যে গল্পটা রেখেছেন বদলে যাওয়া বাংলাদেশ, আসলে বদলে গেছে আমাদের বাংলাদেশে। অনেক ধন্যবাদ। আমি আপনাকে আরেকটি জিনিস জানতে চাই আপনার কাছে, যেটা হচ্ছে যে অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেটা বলছি আমরা, যে নীতি নেওয়া হয়েছিল যে প্রত্যেকটা মানুষ যারা আনব্যাংকড, যাদের কখনো ব্যাংকিং সুবিধার মধ্যে ছিল না, যারা বাইরে ছিল এতদিন, তাদেরকে নিয়ে আসার জন্য নিশ্চয়ই এটা করা হয়েছে। তো এইখানে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কিন্তু ট্রাস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে ট্রাস্ট করবে কিভাবে, বা আসলে আপনার ট্রানজাকশন কেমন হয়, এরকম যদি ধারণা দেন তাহলে বুঝতে পারবো যে আসলে মানুষ কেমন বিশ্বাস করেছে আপনার। আপনি শুনলে হয়তো অবাক হবেন, অবিশ্বাস্য হবে, 25 থেকে 30 লক্ষ টাকা হচ্ছে মানুষের হচ্ছে প্রতি মাসে আমাদের এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ট্রানজাকশনে। এটা শুনে অবাক হবেন যে রেমিটেন্স শুধু প্রতিদিন রেমিটেন্স তুলে হচ্ছে 20 থেকে 25 লক্ষ টাকা, এমনও আছে। এক হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর 3 থেকে 4 হাজার হচ্ছে আপনার গ্রাহক আছে। নাওগাঁতে অলরেডি আমাদের এনআরবি কমার্শিয়াল নামে একটা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, সে 2,500-এর মতো অ্যাকাউন্ট খুলে ফেলছে। সেখান থেকে হচ্ছে মানুষ যে বিদেশ থেকে যে প্রেরিত অর্থ পাঠায়, যেটা আমাদের রেমিটেন্স খুব সহজে তুলতে পারে। আগে হোক তাকে কোথায় যেতে হতো, জেলা শহরে অথবা উপজেলা শহরে, ব্যাংকের মধ্যে বিশাল এক লাইন। কিন্তু আমাদের সিস্টেমটা সম্পূর্ণ ডিজিটালাইজেশন, আপনি হচ্ছে কিছু করতে পারবেন, আপনাকে সিগনেচার দিতে হবে না, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ট্রানজাকশন করে নিতে পারেন। এই ডিজিটাল স্মার্ট জিনিসটা আসলে গ্রামের মানুষের জীবন। অনেক ধন্যবাদ। আসলে বদলে যাওয়া বাংলাদেশের উদাহরণ এটাই। আমি আবার ইফতেখার উদ্দিন আপনার কাছে যাব, সেটা হচ্ছে যে এই ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পাশাপাশি যারা তরুণ আছে, গ্রামে গঞ্জে যারা তরুণ প্রজন্ম যারা আছে, তারা আসলে কতটুকু প্রশিক্ষিত হচ্ছে, বা তারা নতুন বছরগুলোতে, আগামী দিনগুলোতে যে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে তাদের সামনে, তারা সেটা মোকাবেলা করার জন্য কতটুকু রেডি হচ্ছে, তারা কতখানি প্রশিক্ষিত হচ্ছে, বা তাদের আগ্রহ কেমন? আগ্রহর কমতি নেই, এটা তো অবশ্যই। কারণ আমরা প্রতি মুহূর্তে, যেহেতু আমি বলেছি অলরেডি আমি একটা ট্রেনিং সেন্টারে আছি, এবং ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে বা ট্রেনিং এ যারা নিতে ইচ্ছুক তাদের অনেকে আমাদের প্রতিদিনই ফেস করতে হয়, এবং প্রতিদিনই প্রচুর মানুষ তাদের আগ্রহ প্রকাশ করে ট্রেনিং নেয়ার জন্য। আমরা যেই চ্যালেঞ্জটা এখন মূলত ফেস করছি সেটা হচ্ছে আসলে আমি কি করব বা কোথায় আমি আমার স্পেশালিটি তৈরি করব, এটা নিয়ে মানুষ এখনো কনফিউজড। যেমন কেউ এখনো জানেন না ফ্রিল্যান্সিংটা আসলে কি। তারা এসে বলছেন আমি ফ্রিল্যান্সিং করব, আমাকে ফ্রিল্যান্সিং শেখানো হোক। কিন্তু আসলে ফ্রিল্যান্সিং এর জন্য যে আমাকে কোনো স্পেশালাইজড কোনো একটা
বিষয়ে দক্ষতা নিতে হবে, এই রাইট। ব্যাপারটায় সবাই এখনো সেভাবে আ বুঝে উঠতে পারেনি। কিন্তু হ্যাঁ, এটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা অনেকভাবেই আমাদেরকে এই বিষয়গুলোকে প্রমোট করা হচ্ছে। সরকারিভাবেই বলা যায়। বিআইটিএম এ বিভিন্ন কোর্স হচ্ছে, সরকারি বেসিস এর আন্ডারে বিভিন্ন কোর্স হচ্ছে যেগুলো ফ্রি এবং খুবই জি, উন্নত মানের কোর্স। ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডিজাইন বলেন, জি। সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, এগুলোর উপরে হচ্ছে। তো আমরা আগ্রহ আছে এবং আশা করছি এই যেই সমস্যাগুলো আমরা এখন ফেস করছি ওগুলো খুবই মাইনর এবং খুব তাড়াতাড়ি এগুলো সলভ হয়ে যাবে। তো তরুণদের মধ্যে কি মানে ইন্টারনেট বলতে আমরা সাধারণত গ্রামে-গঞ্জে বা বিভিন্ন জায়গায় শহরেও অনেক জায়গায় কিন্তু একটা বিষয় ভুল বুঝে থাকি যে আসলে ইন্টারনেট মানেই ফেসবুক, ইন্টারনেট মানেই ভিডিও দেখা। তো এইটা আসলে কেমন? এটা যদি খুব বেশি হয় বা এই কথাটা যদি পুরোপুরি সত্যও হয় তাহলে কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয়। ব্যবহারটা তো এখন আমাদের ব্যক্তিগত। আমরা আচ্ছা, ইন্টারনেটের ব্যবহারটা রাইট। কিভাবে করব? হ্যাঁ, আমি জি। সেক্ষেত্রে হচ্ছে ইফতেখারের দেখা সাথে যায় হ্যাঁ, যে একটু হ্যাঁ, যোগ তরুণ অনেক, প্রজন্ম অনেক কিছু বড় যুক্ত আমি করতে যাচ্ছে। আমি ইফতেখারের সাথে একটু যুক্ত করব, সেটা হচ্ছে এখন কিন্তু ইন্টারনেট হচ্ছে এমন পর্যায়ে আপনার যদি মৌলিক চাহিদা বলা হয় হ্যাঁ, যে হ্যাঁ। আপনার অন্য বস্ত্র বাসস্থানের পরে যদি ৬-৭ নাম্বার আপনাকে ইন্টারনেট দিতে হবে। ইন্টারনেট এখন মানুষের মৌলিক চাহিদা। আর শুধু যে ফেসবুকে খুঁজছে তা না, মানুষ কিন্তু ফেসবুকে যে সে শুধু ছবি আপলোড দিচ্ছে, মজার কিছু স্ট্যাটাস ভিডিও তা না। দেখছে, হ্যাঁ, মানুষ হ্যাঁ। কিন্তু এখন ফেসবুকের মাধ্যমে কমার্স, আমরা ফেসবুক জি, কমার্স জি, জি, করছে। জি। লক্ষ লক্ষ তরুণরা দেখবেন আপনার হচ্ছে ফেসবুকের মাধ্যমে হচ্ছে তার বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে সেল করতেছে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে। ফলে ফেসবুক এখন আসলে সময় নষ্ট করার জিনিস আচ্ছা, না। আমি খুব ভালো কথা বলছেন। ই-কমার্স বা এফ-কমার্সের কথা যখন আসলো, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে একটা বিষয় দেখে আছি যে গ্রামে যে উৎপাদিত পণ্য, কৃষি পণ্য বা যেকোনো ধরনের পণ্য আহ, তারা যখন শহরে সেটা পাঠায় ন্যায্য দাম কিন্তু পায় না। মাঝখান থেকে একটা মানুষ, একটা গ্রুপ বা একটা চক্র কিন্তু এটা কি বলবো এটাকে এটা খুব হচ্ছে খারাপ মানে করে বললে বলা মানে যায় যে খায়, মুনাফা খায় খাওয়া যেটা। রাইট হচ্ছে তো জিন। ওদের কাছে কি সঠিক দামটা বা সঠিক তথ্যটা দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি, বা গ্রামের পণ্য ঢাকায়? এটা আসলেই আছে, আপনি যেটা বলছেন একেবারেই সত্য। মানে যারা হচ্ছে কষ্ট করে গ্রামের সুবিধাবঞ্চিত কৃষক বলেন, যারা আমাদের জন্য এইসব পণ্যগুলো উৎপাদন করে দিনের পর দিন শ্রম দেয়, তারা আসলে পায় না। মাঝখানে মধ্যসূত্রী ভোগীরা হচ্ছে সুবিধাটা নিয়ে যায়। কিন্তু এখন যেটা হচ্ছে কি জানো, মানুষের ভিতরে একটা সচেতনতা তৈরি হয়েছে। মানুষের ভিতরে হচ্ছে কি এখন গ্রামের মধ্যে কি আগে যেটা হতো, আমার ধরেন হচ্ছে আমি প্রত্যন্ত অঞ্চলে থাকি, আমার এখন ঢাকাতে ঢিল মিশিংয়ের প্রয়োজন এক্সাম্পল, আমাকে কি করতে হচ্ছে, ঢাকাতে আসতে হচ্ছে না, আমাকে সরাসরি ঢাকার যে দায়িত্বে আছে ডিজিটাল সেন্টার শহর হোক কিংবা যে কোনো একটা মাধ্যম, আমি সরাসরি তাকে ফোন করে বা আমার অনলাইন থেকে প্রোডাক্টটা চয়েস করতে পারি। বাট শহরের আপনার হচ্ছে লিচু খেতে খুব ইচ্ছা করতেছে বা আম খেতে খুব ইচ্ছা করতেছে, আপনি চাইলে সরাসরি গ্রামের যে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আছে সেখানে বসে অনলাইনের মাধ্যমে আপনি এই ধরনের এই যে মানে মানুষগুলো, ব্রিজ হিসেবে কাজ রাইট, করছে গ্রামে, এইগুলো হ্যাঁ। হলে হয় কি জানে, কৃষক হচ্ছে ন্যায্য মূল্য পায় আর হচ্ছে ভোক্তা হচ্ছে সঠিক জিনিসগুলো পায়। ফলে কি হয়, ওদের যে একটা জিনিস যে মধ্যস্বত্ব ভোগী কমে যাচ্ছে, দালাল এই প্রযুক্তি ব্যবহার করে আপনি হয়তো অনেকখানি দেখেছেন এখন মানুষ অনেকভাবে সফল হয়, কিন্তু সময়ের পালাক্রমে এটা একসময় থাকবে না। একসময় যে ন্যায্য পাওয়া সে ন্যায্য পাবে, ভোক্তা যেটা পাওয়ার সেটাই পাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে গ্রামের মানুষের কথা, গ্রামের মানুষের চাহিদা, দাবি দাওয়া বা ফিডব্যাক, সেটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমরা আমাদের নীতি নির্ধারণ ক্ষেত্রে প্রভাবিত করতে পারি না, বা শহরে যারা নীতি নির্ধারক থাকেন তারা গ্রামের মানুষের কথা হয়তো কখনো শুনতে পান না বা শোনার সুযোগ হয় না, তারা কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন না। কারণ যাদের জন্য নীতি নির্ধারণ করা হবে, যাদের জন্য পলিসি তৈরি করা হবে, তারা যদি এখানে কিছু না বলতে পারে, সিটিজেনের ভয়েসটা যদি উঠে না আসে, তাহলে তো আসলে পুরো বিষয়টা টেকসই হবে না। তো এইভাবে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে বদলে যাওয়া বাংলাদেশে তাদের কি ভয়েসটা কিভাবে নিয়ে আসা আমি যায়? যদি এটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে জি। দিয়ে থাকি, সেটা হচ্ছে আমার খুব বেশ কয়েক মাস আগে আমার হচ্ছে গ্রামের মধ্যে একটা রাস্তার মানে প্রচণ্ড খারাপ অবস্থা। একটা ছেলে কি করলো, এটা ছবি তুলে ফেসবুকে ট্যাগ করে দিল এবং সেখানে লোকাল চেয়ারম্যানকে ট্যাগ করে দিল। আচ্ছা, উনি চেয়ারম্যানেরও ফেসবুক আছে, চেয়ারম্যানের ছেলেরও ফেসবুক আচ্ছা, আছে। এখন fine, আপনি সেটা শুনুন, গ্রাম পুলিশ যদি বলা হয় তারাও ফেসবুক ব্যবহার করে। এই good, জন্য যে ফেসবুক এখন সর্বজনীন হয়ে গেছে, যে আমি শহরের মানুষ ব্যবহার করছি তা না, প্রত্যন্ত গ্রামের মানুষগুলো ব্যবহার হচ্ছে। এই যে সিটিজেন ভয়েজের কথা বলছেন, সেই সাথে সাথে চেয়ারম্যানের কাছে দাবি করলো যে আমার রাস্তাটা, আমি খুব মজা লাগে, চেয়ারম্যান নিচে কমেন্টস করলো যে আমি খুব দ্রুত এটার ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, এই তারপর? যে সিটিজেন ভয়েস, তারপরে এক সপ্তাহের মধ্যে দেখলাম রাস্তাটা খুব ভালোভাবে সোল্ডিং করে উনি দিয়ে দিল। একটা ছেলে কি হচ্ছে, তার বইয়ের প্রয়োজন হয়, তার গ্রামে একটা অসঙ্গতি হচ্ছে, একটা অন্যায় হচ্ছে, সে কিন্তু সরাসরি ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে সে প্রকাশ করতে পারে। ফলে দেখেন পুলিশ বলেন, কর্তৃপক্ষ বলেন, তারা কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে পারে।
তাই না? সবকিছু কিন্তু মিডিয়া বা আপনাদের যারা টেলিভিশন তারা কিন্তু জি, হয়তো জি। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পৌঁছাতে পারে না। এই সিটিজেন ভয়েসগুলো বা সিটিজেন এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আমাদের সমাজে অসঙ্গতি দূর করার জন্য ভীষণ কাজ করছে। অনেক ধন্যবাদ। আমি ইফতেখার উদ্দিন আপনার কাছে শেষবারের মতো আসবো। আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাইবো সেটা হচ্ছে যে আসলে গ্রামে বসে কাজ করার জন্য, সেটা যে কোনো ধরনের কাজ হোক, মানে কিছু কাজ তো আছে যেটা শহরে যেতেই হবে। আমি যদি সচিবালয়ে চাকরি করি বা আমি ঢাকার কোনো ব্যাংকের হেড অফিসে চাকরি করি, আমার পোস্টিং হয়, আমাকে যেতে হবে। এর বাইরেও গ্রামে বসে কাজ করার ক্ষেত্রে আপনি যেমন ফ্রিল্যান্স কাজ করছেন, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, এই ধরনের কাজ করার ক্ষেত্রে মেজর চ্যালেঞ্জেসগুলো কী কী, সমস্যাগুলো কী কী বলে মনে করেন আপনি, বা সম্ভাবনার কথাও যদি সংক্ষেপে বলতে পারেন। সম্ভাবনা আছে, আবার চ্যালেঞ্জও আছে। আমরা যেমন বর্তমানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গ্রামে বসে আ যেটা বেশিরভাগ ফেস করা হয় সেটা হচ্ছে গিয়ে ইকুইপমেন্টস। যেমন আমাদের প্রয়োজনীয় কোনো ইকুইপমেন্ট এখনো গ্রামে ওভাবে এভেইলেবল হয়নি। যেমন হচ্ছে আমাদের আ আ বলতে পারেন যে ভালো কোনো মোডেম বা ভালো কোনো কম্পিউটার ইকুইপমেন্ট আমাদের দরকার হলে কিন্তু শহরে ছুটতে হয়। এটা যদি আমরা হতে হতে পারে এমন যে আমরা আমাদের গ্রামের যে ইউনিয়ন তথ্য কেন্দ্র আছে সেখান থেকে যদি আমরা কোনোভাবে এটা পেতে পারি, এই ধরনের সহযোগিতা বা কোনো সেলস সেন্টার যদি তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা হয়তোবা এই ধরনের চ্যালেঞ্জগুলো ইজিলি মোকাবেলা করতে পারবো। আর এই সম্ভাবনা তো আছে অনেক, কারণ হচ্ছে গ্রামের ছেলেপেলে যেমন আমি জানি না শহরে কতখানি এটার আগ্রহ তৈরি হয়েছে। গ্রামে কিন্তু জি। বিপুল পরিমাণে ফ্রিল্যান্সিং বলেন বা নিজের থেকে কিছু করা বা ই-কমার্স বলেন, এফ-কমার্স বলেন, হুম, এগুলোর হুম, হুম। প্রতি হচ্ছে প্রচন্ড আগ্রহ তৈরি হয়েছে এবং জি, ছেলেপেলে নানাভাবে চেষ্টা করছে। নিজেদেরকে ফুটিয়ে তোলার, নিজেদেরকে প্রমোট করার, জি, হতে জি। পারে তার কোনো ইভেন তার যদি তার নিজের কোনো দক্ষতা থাকে বা যদি তার কোনো গুণাগুণ থাকে সেটা সে Facebook এ হোক বা অন্য কোনো মাধ্যমে যে কোনো হোক সেটা মাধ্যমে সে সে তুলে জানাতে ধরতে পারছে। জি, আপনাকে পারে। অনেক ধন্যবাদ। চমৎকার কিছু পয়েন্ট আপনি শেয়ার করেছেন আমাদের সাথে। আমি আর হয়তো ২-১ টি বিষয় জানতে চাইবো আমাদের পারভেজ অনিক আপনার কাছে। ১ম এ যেটা মানে একদম শেষের দিকে আপনি কিভাবে এই কাজের সাথে যুক্ত হলেন? আপনার ব্যক্তিগত বিষয় যদি জানতে চাই। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ২০০০ মানে ১১ সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সাথে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো ও শুরু করেছে দেশের প্রান্তিক মানুষের সেবা দেওয়ার জন্য। সেখানে আসলে ভাগ্যক্রমে আমি সুযোগ পেয়ে যাই। সেখানে শুরুতে অনেক স্ট্রাগল ছিল। মানুষ ডিজিটাল বাংলাদেশ কি সেবা দিবে? আসলে এগুলা হবে না, পারবে না। এটা কি কখনো হয় কিনা? কিন্তু আসলে সময় এবং হচ্ছে সরকার আমাদেরকে প্রশিক্ষিত করেছে, অপরচুনিটি দিয়েছে। তরুণদেরকে যদি একটু অপরচুনিটি দিতে পারে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, তারা যে নিজেদের মানে আত্মকর্মসংস্থানের পাশাপাশি যে একটা সমাজকে বদলে দিতে পারে, তার দৃষ্টান্ত কিন্তু এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো, এই উদ্যোক্তাগুলো। আপনারা হয়তো প্রান্তিক পর্যায়ে খোঁজখবর নিয়ে দেখতে পাবেন বা অনেক দেখছেনও, আমাদের বিভিন্ন মিডিয়াতে আসছে। সেই জায়গা থেকে আসলে আমার কাজ করার সুযোগ। আর আমি এর সাথে কিন্তু যুক্ত করতে পেরেছি আমার সাথে আরও সম্ভাবনাময় নারী ২ জন, পুরুষ ৩ জন উদ্যোক্তাকে, যারা হচ্ছে ব্যাংকিং সেবার পাশাপাশি অন্য অন্য সেবাগুলো দিয়ে থাকে। ফলে মানুষের আরো এখন মোট একটা ৫ জনের কর্মসংস্থান হ্যাঁ, হয়েছে। কর্মসংস্থান হয়েছে। এখন মানুষের কিন্তু একটা আস্থার জায়গা তৈরি হয়ে গেছে। অলরেডি আমাদের সেন্টারগুলো একসময় বিপিও সেন্টার হয়ে গেছে, বিজনেস ফর আউটসোর্সিং। এখন সকল কেন্দ্রিক সেবাগুলো মানুষ এখানে যাবে। আর প্রত্যেকটা মানুষ জানেন মানে নির্ভয়ে একটা চলে যায়। সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে মানুষের ভিতরে একটা ভয় ছিল, সেই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। আপনি খুব আপন ভাষায় চলে যায় যে আমার এটা লাগবে। এই জিনিসগুলো মানুষের যে দাবি করে, দাবি করার বলতে জায়গাটা, পারে। হ্যাঁ, হ্যাঁ। গ্রামের মানুষের যে দাবি করার জায়গাটা আসলে ছিল না। জি, কিন্তু আপনাকে সেই অনেক জায়গাটা আসলে অনেক ধন্যবাদ অনেক আমাদের সময় দেওয়ার জন্য। এবং বদলে যাওয়া এই বাংলাদেশের অন্যতম কি বলবো একজন সৈনিক হিসাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করব। আমরা নিশ্চয় আরো আরো নতুন নতুন বদলে যাওয়ার খবর আপনাদের সাথে শেয়ার করতে পারবো অন্য অন্য পর্বে, হয়তো কাউকে আমরা উপস্থিত করব আপনাদের সামনে। জি, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি বিষয় মানুষের সামনে, আমাদের ইয়াংদের সামনে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। শুভরাত্রি।